এই যে সনাতনীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, ভাষার নামে, জাতের নামে, এইটা আমাদেরকে রুখতেই হবে, নইলে আমরা বিপন্ন হয়ে যাব। ললিপপ খাবে না, মমতার কি বাংলা মদ খাবে নি? 28 টাকার মদ, একটা চাকরি দিতে পারেনি, গোটা বাংলাকে মদময় করেছে, মেয়েরা অত্যাচারিত। সনাতন ধর্মকে সমবেত ভক্তমণ্ডলী, গণেশ চতুর্থী বা গণপতি উৎসব নাগপুর, পুনে, মহারাষ্ট্র, মুম্বাই, আমরা একটা ছবি গণেশ পুজো, গণেশ চতুর্থী, গণপতি উৎসবে সনাতনীরা উৎসাহের সঙ্গে সামিল হয়েছেন। আমি এই উপলক্ষে রাজ্যের সর্বস্তরে হিন্দু সনাতনী রাষ্ট্রবাদী জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা কজন প্রীতমের এবং তার সাথীদের যে পরিচালিত গণেশ উৎসব, গণেশ পুজো, যা আগামীকাল অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে আমরা সবাই মিলে এই সুন্দর মূর্তি দৃষ্টিনন্দন ব্যবস্থাপনার উন্মোচন ঘটালাম। হিন্দু রীতি মেনে, সংস্কার মেনে আমরা জানি যে প্রীতম এবং তার সাথীরা 15 বছর ধরে এই পুজো করছে। আমারও প্রায় 4 থেকে 5 বার এখানে আসার সুযোগ হলো। আমি তাকে এবং তার সাথীদের ধন্যবাদ জানাই। একটা নাম যদিও বললাম, কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন, কেউ কোনো কাজ একা করতে পারে না। আমি মানে সর্বনাশ, আমরা মানে পৌঁছাস, সবাই মিলে একসঙ্গে করতে হয়। আমরা খুশি যে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের ধর্মাচরণ একই। প্রতিবেশী ত্রিপুরা, তার সেখান থেকে ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং লড়াকু সনাতনীদের নেত্রী, রাষ্ট্রবাদী নেত্রী প্রতিভা ভৌমিক মহোদয়া, তিনি আজকে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা এই শুভ কাজে হাত মিলালাম। আমি ধন্যবাদ জানাবো বর্ষিয়ান প্রতাপদা থেকে শুরু করে সাংস্কৃতিক জগতে আপসীন যোদ্ধা, অনেকেরই মেরুদণ্ড আলমারিতে রেখে বেরোন, তার শরীরে মেরুদণ্ড এখনো আছে, শক্তভাবে লড়াই করছেন, মাথা নত করেননি, রুদ্রনীল ঘোষ, তাকেও ধন্যবাদ জানাবো। আমাদের ক্রীড়া বোন আছে, টিভিতে লড়াই করেন, প্রত্যেকদিন দেখেছেন। আমাদের অনুপম ভট্টাচার্য রয়েছেন, রাষ্ট্রবাদী প্রচারক। রাকেশ ভাই রয়েছে, হিন্দুদের স্বার্থে, অন্যায়ের বিরুদ্ধে আপসীন লড়াই তিনি করেন। এবং আমাদের বিদ্যাসাগর মন্ত্রী মহোদয় রয়েছেন, যিনি জরুরি অবস্থার সময় গণতন্ত্র বাঁচানোর জন্য জেল পর্যন্ত ফেলেছেন। নিখিল জৈনজি আছেন, আরো অনেকে আছেন, আমি উত্তম করা আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের এখানে বলার কিছু নেই। একটাই কথা, মাঠ না মাঠ, মাঠ না মাঠ, মাঠেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাঠ। এখানকার যারা আছে রাজনৈতিক ব্যবসায়ীরা, তারা হাই অ্যাপ্রিসিয়েট করে, তারা বলে তোমরা বাঙালি, তোমরা হিন্দি ভাষী, তোমরা বাংলা ভাষী, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি রামকৃষ্ণ মিশন, তুমি ইস্কন, তুমি ভারত সমাজ সংঘ, তুমি ঠাকুর অনুকূল চন্দ্র, তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারী। ওটা করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু অন্য লোকদের ওরা কখনো বলে না তুমি বাংলায় কথা বলো, উর্দুতে কথা বলো, তুমি বেরোলি পন্থী, তুমি দেওবন্দ পন্থী, কখনো বলে না। এই যে সনাতনীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, ভাষার নামে, জাতের নামে, এইটা আমাদেরকে রুখতেই হবে, নইলে আমরা বিপন্ন হয়ে যাব। আমরা 24 সালে দুর্গা পূজাতে আক্রান্ত হয়েছি, শ্যামপুরে ঠাকুর ভেঙেছি।
আমরা কোজাগরী লক্ষ্মী ঠাকুর ভেঙেছি, আমাদের জগদ্ধাত্রী ঠাকুর ভেঙেছে, আমাদের কার্তিক পুজোকে ভেঙে না, কার্তিক পুজো বন্ধ কার্যত হয়ে গেছে, 50টা মন্দির ভেঙেছে। এই কাছের যোগনাথ দেবী কলেজে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয়েছে ছাত্রীকে। সিপিএম পরিবার কিন্তু শুধু হিন্দু হওয়ার জন্য পশু কাটা ছুরি দিয়ে কেটেছে হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে, ধুলিয়ান শামসের ভাঙ্গে। কাছে মহেশতলা রবীন্দ্রনগর পুলিশের সামনে যাকে আমরা মাতা তুলসী বলি, তুলসী রানী, সেই হিন্দু ধর্মের তুলসী দেবী, তুলসী রানী, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গে। যা স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা সারদাময়ীর বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা। তাই পাটনা মত ভাগ হবেন না। তা আমার কথা নয়, গোরখপুর মহন্তপীঠের মহারাজ যোগীজির কথা, আমাদের প্রধানমন্ত্রীর কথা। এক रहेगा तो सेफ रहेंगे, এক থাকলে সুরক্ষিত থাকবেন। ৪৭-এ বিভীষিকাময় দেশ ভাগে তদানীন্তন পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে আজকের যে বাংলাদেশ ৩৩% হিন্দু ছিল, আজকে ৭% হিন্দু। ৫১ প্রথম সেন্সাসে পশ্চিমবাংলায় হিন্দু জনসংখ্যা ৮৫%, ১১ সেন্সাসে হিন্দু জনসংখ্যা হচ্ছে ৭৩%, আর ২৭-এ যে সেন্সাস শুরু হবে, ৩১-এ রেজাল্ট আসবে, আমাদের হিন্দুদের সংখ্যা হবে ৬৫%। ৬৫% আর ৪১-এ আমরা হয়ে যাব সংখ্যালঘু। তাই যদি ধর্ম রক্ষিত গীতার এই মহার বাণীকে রক্ষা করতে হয়, পাটনা মত ভাগ হবেন না। এক কথা বলুন না হিন্দিতে, গুজরাটিতে, কথা বলুন না অন্য কিছু বলুন না। আমরা বাঙালি, নিশ্চয়ই মিষ্টি ভাষা বাংলা বলবো, বাংলা হিন্দি এসব করে সনাতনীরা বিভক্ত হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নামে সনাতনীরা ভাগ হবেন না। যদি মহাকাল উজ্জয়ী সেজে ওঠে, যদি কাশীধাম সেজে ওঠে, যদি অযোধ্যা ধাম সেজে ওঠে, কেদারধাম, বদ্রীধাম সেজে ওঠে, তাহলে আমার কালীঘাট, আমার দক্ষিণেশ্বর, আমার তারাপীঠ, আমার মদন মোহন মন্দির কেন সেজে উঠবে না? কেন এই পশ্চিমবঙ্গে ১ কোটির বেশি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান ঘাঁটি গেড়ে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ভোট জিহাদ, ধর্ম জিহাদ করে আমাদের অধিকার কেন কেড়ে নেবে? তাই বাঁচাতে হবে। হোমল্যান্ড দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের, তাকে বাঁচাতে হবে। আমারও বলি পাটনা মত এক रहेगा तो सेफ रहेगा। এটাই হবে গণপতি বাবার কাছে আমাদের ভুল প্রার্থনা। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি দেখার পরে তো আরো ভয়ে। শুভেন্দুদা, আজকে বর্ধমানে দেখা গেল যে চাকরিহারারা বিক্ষোভ দেখালেন, প্ল্যাকার্ড হাতে তারা অশনি সংকেত। 11-র আগে সিপিএম এর মন্ত্রী এমএলএদেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত। সবচেয়ে বড় কথা, মানুষ ভয় কাটিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ। এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী যেখানে যান ৭,০০০ পুলিশ থাকে আর ৭,০০০ বাছাই করা গুন্ডা থাকে। ১৪,০০০ গুন্ডার সামনে ৭,০০০ রেজিস্টার্ড গুন্ডা আর ৭,০০০ দলীয় গুন্ডা, তার সামনে যারা প্ল্যাকার্ড ধরে বলেছেন চাকরিটা আমার চাই, নিয়োগটা করুন, তাদেরকে হ্যাটসঅপ জানাই। এবং এই যে ভয়টা কাটছে, এটা একটা ভালো সংকেত। এবং আমার ধারণা আগামী কোনো ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে অ্যালাউ করবেন না, ফিডটা দেবেন। উনি নিজেও বলে ফেলেছেন, হেলায় না করলে বিড়াল গাছে ওঠে না। এর অবস্থা অশনি সংকেত। এবং মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকতো, শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল, আজকে যারা করেছে একজনের টিকিটা ছুঁয়ে দেখুন, তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে ডি জোন এবং সাধারণ মানুষের বসার জায়গার মধ্যে ব্যারিকেড করতে, মঞ্চ থেকে বলছেন, বক্তৃতা থামিয়ে উনি সব ভার্চুয়ালি করুন, ঘর থেকে করুন। আর বেরোচ্ছেন কেন? 6 মাস পরে
উনি প্রাক্তন হবেন, আপনি আমার কথা লিখে রাখুন। আমি আপনাকে বলে দিচ্ছি, উই নিড SIR, উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন। রাষ্ট্রপতি শাসন করে বিজেপিকে আনতে হবে। এই পুলিশ মনোজ বার্মা, রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাইক বাঁধিয়ে রেখুন ইলেকশন কমিশন করে রাখুন। মানুষ একদম তৈরি, একদম তৈরি। আমি আপনাকে বলছি মানুষ একদম তৈরি। SIR হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না। 1 কোটি জাল ভোটার নিয়ে 2 কোটি 75, 1 কোটি জাল ভোটার নিয়ে 2 কোটি 75। ললিপপ খাবে না, মমতার কি বাংলা মদ খাবেনি? 28 টাকার মদ, একটা চাকরি দিতে পারেনি, গোটা বাংলাকে মদময় করেছে। মেয়েরা অত্যাচারিত, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দেয়, আর সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য। আপনি স্কুল বন্ধ করেছেন, 20,000 নতুন মদের দোকান দিয়েছেন রাজ্যে। লজ্জা থাকা উচিত আপনার। বাংলার মা বোন দিদিদের সবচেয়ে অত্যাচারিত মদের জন্য, আর এই মদের চাষ করেছেন মমতা। ললিপপ তো খাবে, বাচ্চাদের খাওয়ার জিনিস, কিন্তু 28 টাকার মেহুল কেউ খাবে না মদ। যে ওখানে হিন্দুরা মাইনরিটি, তারা যদি বন্দুকের লাইসেন্সের জন্য প্রেয়ার করে, জেলা শাসকদের উচিত লাইসেন্স দিয়ে দেওয়া। আর গরিব দরিদ্র হিন্দুরা ধর্ম বেচে নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি ওই লাইসেন্স পায়, তার বন্দুক কেনার জন্য অর্থ চায়, হৃদয়বান হিন্দুরা তাদের পাশে দাঁড়াবে। অসম সরকারের এই শুট অ্যান্ড সাইড পদক্ষেপটি কিভাবে দেখছেন? অসম সরকার যে বলছে শুট অ্যান্ড সাইডের কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন। হরগোবিন্দ দাস, চন্দন দাস হলে আত্মরক্ষার অধিকার তো সকলের আছে। আমি অনেক আগেই বলেছি যে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, এমনকি এই মেটিয়াবুরুজ ইত্যাদি এলাকা, এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত। আসাম সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে, এটা বেআইনি নয়। আত্মরক্ষার অধিকার সবার আছে। এখানে বিজেপির সরকার এলে এই ধরনের আসামের মডেল, উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত। প্রাণ বাঁচানোর, আত্মরক্ষার করার, ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেককে দিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন ডবল ইঞ্জিন সরকার মানেই চোর। তৃণমূল বলছে বিজেপি আদিবাসী ইস্যুতে শান্তি ভোটে জিততে পারবে। সুবল সোরেনের স্ত্রী, ডাক্তার সোরেনের স্ত্রী, এরাই এর উত্তর দিয়ে দেবে। রিজার্ভেশন তুলে দিয়েছে মমতা ব্যানার্জি। গত 11 বছরে 6% ST, 22% SC এবং হিন্দু ওবিসিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে, যেখানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানা হয়নি। আপনি STদের রিজার্ভেশন কেড়ে নিয়েছেন, তারা চাকরিতে, শিক্ষায় রিজার্ভেশন পাচ্ছে না। এরপরে বড় বড় কথা বলছেন। মোদির বঙ্গ সফর নিয়ে বলেছেন সরকারি টাকায় বারবার আসছেন, আমি সরকার থেকে কোনো রকম বেতন নিই না। মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি টাকায় নরেন্দ্র মোদী বারবার বঙ্গে আসছেন, কিন্তু আমি সরকার থেকে কোনো বেতন নিই না, আমার লেখা বই বিক্রি, সরকারের এত অল্প বেতনে উনার চলে, বই বিক্রি করে, গান বিক্রি করে আমার সংসার চলে। ওসব কথা সবাই জানে। আজকে অল বেঙ্গল উনি সৌদি কি করেন সবাই জানে। আমি উনার সঙ্গে ছিলাম, রুদ্রনীল ঘোষও ছিল, আমরা জানি। উনার অজন্তা হওয়ায় চটি এখন বদলে গেছে, সেটাও সবাই জানে। উনার ধনেখালির হাতের শাড়ি এখন বদলে গেছে, সবাই জানে। উনি অধিকাংশ সময় হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইটে থাকেন, এটা সবাই জানে। সব কথা বলবেন না, সব কথা বলবেন না। 11-র আগের মমতা ব্যানার্জি, আজকে 25 আগস্টের মমতা ব্যানার্জি এক নেই। সব কথা বলবেন না। উনি পরিবারবাদের বিরুদ্ধে বলতেন, আর উনি জেতার পরে, আমরা জিতিয়ে আনার পরে, উনি প্রথম ভাইপোকে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছেন, পুরোটা দিয়ে দিয়েছেন ভাইপোকে। সুদীপ ব্যানার্জির মতো সিনিয়র লিডার, তাকে ইসলামে পাঠিয়ে দিলেন ভাইপোকে নেতা করার জন্য। কোনোটার নেতা কার্তিক, কোনোটার নেতা গণেশ, কোনোটার নেত্রী কাজরি, পুরো ফ্যামিলিটাই তো পরিবারবাদ। উনি যা যা বলে এসেছিলেন সবগুলো জায়গা থেকে সরে এসেছেন। সব কথা বলবেন না। মানুষ সব দেখছে। মানুষ চায় পরিচ্ছন্ন ভোটার লিস্ট, মানুষ চায় ভয়মুক্ত পরিবেশে নির্বাচন। এইটুকু করে দেন। আমি আপনাকে বলছি,
মানুষই 294টা আসনে কাকে কোথায় জেতাতে হবে মানুষ জানে। এবং যারা সত্যিকারে মমতা ব্যানার্জির অপশাসন থেকে বেরিয়ে আসতে চান তাদেরকে বলবো, রাজনৈতিক সীমাবদ্ধতা বা সংকীর্ণতার বাইরে গিয়ে প্রথম বলুন নির্বাচন ঘোষণা হলে নো ভোট টু মমতা। তাতে কসবাতে কে জিতবে, বালিগঞ্জে কে জিতবে, রাসবিহারীতে কে জিতবে, যাদবপুরে কে জিতবে, কালীগঞ্জে কে জিতবে, ভবানীপুরে কে জিতবে, পাবলিক উইল ডিসাইড। একটাই স্লোগান সবাই দিন, নো ভোট টু মমতা।